সময় সংলাপে স্বাগত জানাচ্ছি। আমি তুষার আব্দুল্লাহ। সময় সংলাপে আমার সঙ্গে যোগ দিয়েছেন অধ্যাপক মোর্শেদ শফিউল হাসান। আপনাকে স্বাগত সময় সংলাপে। আমি নিজে জানতে চাই যে আমরা কি প্রশ্ন করতে এবং উত্তর দিতে মানে ভুলে গেছি কিনা, যে মানে সেই অভ্যাসটা চলে গেছে কিনা, যে প্রশ্ন করার যে একটা অভ্যাস মানুষের, সেটা আমাদের মধ্যে থেকে চলে গেছে কিনা। আবার আমি প্রশ্ন করলে আপনার উত্তর দিতে হবে, আপনি প্রশ্ন করলে আমি যে উত্তর দেওয়াটা আমার কি বলবো উচিত কিংবা ভদ্রতা, সেই জিনিসগুলো আমাদের মধ্যে থেকে চলে গেছে কিনা। জ্ঞান চিন্তা চর্চার ক্ষেত্রে তো প্রশ্নের ব্যাপারটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। প্রশ্ন থেকে জিজ্ঞাসা থেকে মানুষের মধ্যে জিজ্ঞাসা আছে, অন্য প্রাণীর মধ্যে জিজ্ঞাসা আছে কিনা আমরা জানি না, আমরা বুঝতে পারি না এখন পর্যন্ত। থাকতেও পারে, নাও থাকতে পারে। তো আমরা জানি যে মানুষ অন্য প্রাণীর সঙ্গে মানুষের তফাৎটা হলো এখানে যে মানুষ চিন্তা করে, মানুষ প্রশ্ন করে। এবং এই যে সভ্যতা যে জায়গায় আজকে এসে দাঁড়িয়েছে সেটা হলো মানুষের প্রশ্নশীলতা থেকে এসছে। তো প্রশ্নের তো কোনো বিকল্প নাই। তো এখন একটা সমাজে প্রশ্ন মানুষের মধ্যে থাকবে কিনা, সে প্রশ্ন করার অভ্যাসটা আমার তৈরি হবে কিনা, সেটা অনেকটা নির্ভর করে শিক্ষা ব্যবস্থা থেকে, পারিবারিক তার কাঠামোর থেকে নির্ভর করে। আমাদের সমাজ মনে হয় প্রশ্নকে খুব একটা উৎসাহিত করে না। একটা ছোট শিশু আপনি দেখবেন যে সে কিন্তু অনেক প্রশ্ন করে, এটা কি, এটা কি, এটা কেন হয়। অভিভাবকের দায়িত্ব হয়ে দাঁড়ায় যে তাকে কিছুক্ষণ পরে তাকে ধমক দিয়ে বসিয়ে দেওয়া, যে ছোট ছেলে এত প্রশ্ন করতে হয় না, ছোট বাচ্চা এত প্রশ্ন করতে হয় না। কিছু প্রশ্ন হয়তো আছে স্পর্শকাতর বিষয় আছে, যেগুলো বিব্রত করার হয়তো যা বলা যায় সেটাও তাকে বলতে হবে, বলার চেষ্টা করতে হবে যে এখন তুমি বুঝবে না, হয়তো তুমি আরো বড় হও তখন বুঝতে পারবে, বা তাকে ধারণা দিতে হবে। কিন্তু আমরা সেখানে ধমক দিই এবং এইভাবে আস্তে আস্তে কিন্তু প্রশ্ন করার প্রবণতাটা কমে যায়। আমাদের শিক্ষার ক্ষেত্রেও দেখি, ছাত্র ক্লাসে হয়তো একটা প্রশ্ন করতে চায়, হয়তো সে প্রশ্নটা খুবই প্রাসঙ্গিক না, যে বিষয়ে শিক্ষক পাঠদান করছেন তার সঙ্গে খুব প্রাসঙ্গিক না। গতকাল তার একটা মনে হয়েছিল, একটা প্রশ্ন জেগেছিল মনে, সে শিক্ষক যাকে পাচ্ছে তাকে জিজ্ঞেস করছে, তার বিষয়ের সাথে সম্পর্কিত না, তার যে বিষয়ে তিনি সেদিন পাঠদান করছেন তার সাথে সম্পর্কিত, কিন্তু সেখানে শিক্ষক ধমক দেন এবং মনে করেন যে সে খুব একটা অপ্রাসঙ্গিক কথা বলছে, ক্লাসরুমের শৃঙ্খলা নষ্ট করছে, তাকে ধমক দেওয়া হয়। তবে সেই ছাত্র তো আর কোনোদিন প্রশ্ন করবে না। তো এই আপনি খেয়াল করলে দেখবেন যে আমাদের সমাজ ঠিক জিজ্ঞাসার সমাজ এখন প্রশ্ন শুনলে পর বিব্রত বোধ করে, এবং আমাদের সবার কাছে সেট একটা ধারণা আছে যে আমি সব জানি, আমি যা বলছি সেটাই সত্য, এটা নিয়ে কোনো বিতর্ক আমাকে প্রশ্ন করা যাবে না, বা সেটা আমি প্রশ্নের ঊর্ধ্বে, সেটা হবে সমালোচনার ঊর্ধ্বে, প্রশ্নের ঊর্ধ্বে, সেটা ব্যাপার আছে। এবং প্রশ্নটা একটা কাঠামোটা আমি নির্ধারণ করে দেবো কি প্রশ্ন সে করতে পারে এবং কি প্রশ্ন হলে আমার পক্ষে উত্তর দেওয়াটা স্বস্তিদায়ক হয়, সেটা আমরা করি। প্রশ্নবোধক চিহ্নের ব্যবহারটাই কমে গিয়েছে হয়তো। আমি এই জানি দেখেছি, কোন কোন পত্রিকায় দেখেছি যে প্রশ্নবোধক চিহ্নের জায়গায় দাঁড়িয়ে বসা, হয়তো এটা ওইখান থেকে এসছে কিনা জানি না। আমি লক্ষ্য করছি যে প্রশ্নবোধক চিহ্নটা, আমি জানি না আপনিও দেখেছেন, অনলাইনে দেখা যায় প্রশ্নবোধক চিহ্নটা নাই, আমি দেখতেই পাই না। এটা খুব ভালো একটা পত্রিকাতে আমি দেখেছি প্রশ্নবোধক চিহ্নটা নাই বলে চলে, কমা দিয়ে পরে আরেকটা বাক্য দিয়ে দাঁড়িয়ে দিচ্ছে। এটা হয়তো এটা দিয়ে হয়তো বোঝা যাচ্ছে আমাদের মধ্যে প্রশ্নশীলতার ব্যাপারটা কমে যাচ্ছে। মানে প্রশ্ন করার মতো অবস্থা নাই, কিংবা আমরা ওই যে যেটা হচ্ছে, কিন্তু উত্তরের ক্ষেত্রেও যে উত্তর দিতেও যে প্রশ্ন তারপরে যে কয়েকটি হয়তো উঠে, সেই প্রশ্নগুলোর উত্তর দিতেও তো আমরা ঠিক তৈরি থাকি না, বা আমরা খুব স্বচ্ছন্দ বোধ করি না, জানি না। এটা হয়তো আমরা উত্তর জানি না বলে, নাকি উত্তর জেনে আমরা চেপে যাই যে এই উত্তরটা আসলে না। উত্তর তো আমাদের সেট করা, যে আমাদের মানে এখন যে প্রশ্ন পদ্ধতি শিক্ষার মধ্যে আছে সেখানে তো ক খ গ ঘ আছে, এর মধ্যে একটা দিতে হবে, এর বাইরেও তো উত্তর হতে পারে। বা এখানে প্রশ্নকর্তা তিনিই বলবেন যে ক খ গ ঘ, আর উত্তরদাতা বলবেন হ্যাঁ খ খ। এবং এই যে এখানে এমন হতে পারে ক খ গ ঘর মধ্যে হয়তো দুটো প্রশ্নই হয়তো উত্তরই হয়তো সঠিক বা কাছাকাছি সঠিক, কিন্তু উত্তরদাতা যেটা মানে যিনি প্রশ্নকর্তা বা যিনি উত্তরপত্র দেখছেন, তারা যদি ঠিক করে থাকে না ঘটাই ঠিক, তো ঘটাই যদি মানে আমি উত্তর দিয়ে থাকি সেটাই ঠিক, অন্যগুলো কাছাকাছি হলো ঠিক না। আচ্ছা, ব্যাপারটা এরকম। তাহলে এই যে আমাদের শিক্ষা পদ্ধতি আমাদেরকে প্রশ্নহীন করে তুলছে। হ্যাঁ, অবশ্যই অনেক কিছু করছে আমাদের, এটাও করছে। মুখস্থ বিদ্যা তো সেটাই। যে আমাকে এই যে পরশুদিনই, এই যে গত দু একদিন আগেই একজন শিক্ষার্থী বলছিল যে এখন তাকে সৃজনশীল পদ্ধতিতে যেতে হচ্ছে, এবং সৃজনশীল পদ্ধতিতে যাওয়ার কারণে যেটা হচ্ছে, আগে 30-এ হয়তো 28 পেত কোন একটা বিষয়ে, এখন সেটা 22-এ নেমে এসছে। এবং সে বলে আগে তো ভালো ছিলাম,
যে মুখস্থ বিদ্যাই তো তোমাদের ভালো, আমাকে সৃজনশীল করার কি দরকার ছিল? আর প্রতিযোগিতা দেখা যাচ্ছে যে মানে সে আগের মতো যে অভ্যস্ত 30-28 পেয়ে সে এখন 22 পেয়ে খুশি না। না, সৃজনশীল পদ্ধতির সাথে মুখস্থ ব্যাপারটা আমরা যেভাবে মিলিয়ে বলছি, আমি আগে একদিন এখানেই বোধহয় বলে গিয়েছি যে মুখস্থটাকে একেবারে পরিহার করা সম্ভব, এটা সম্ভব না এবং এর উচিত বোধহয় না। যেমন ভাবে আমরা বলি মাদককে না বলুন আর মুখস্থকে না বলুন, ব্যাপারটা একরকম না, কিন্তু আমাকে জিনিসটা মুখস্থ করতেই হয়। একটা কবিতা আমাকে মুখস্থ করতে হচ্ছে, আমাকে বীজগণিতের যে সূত্রগুলো মুখস্থ করতে হচ্ছে, আমাকে এই কি বলে রসায়নের সিম্বলগুলো মুখস্থ করতে হচ্ছে, এগুলো তো আমি মুখস্থ করতে হবে আমাকে। আমার নাম যে মোর্শেদ, এটা আমি মুখস্থ করেছি। হ্যাঁ, তো এই কিছু মুখস্থের তো বিকল্প নাই। আচ্ছা, আর সৃজনশীল পদ্ধতি সম্পর্কে আমার যে অভিজ্ঞতা বা ধারণা কিছুদিনের মধ্যে হয়েছে, যে ছাত্রদের তো আপনি বললেন ছাত্রদের ধারণার অভাব আছে, অস্পষ্টতা আছে, শিক্ষকদের আছে। শিক্ষকদের যারা প্রশিক্ষণ দিচ্ছে, তাদেরকে যারা প্রশিক্ষণ দিচ্ছে, কোর্স ট্রেনার, মাস্টার ট্রেনার, তারাও এখন পর্যন্ত ব্যাখ্যা করতে পারেন না সৃজনশীল পদ্ধতিটা, সৃজনশীলতা কোন জায়গায়। এবং একই স্কুলে হয়তো 3-4 জন শিক্ষকের এই 4 রকম ধারণা। সুতরাং সৃজনশীল পদ্ধতির যারা তৈরি সাজা সম্পর্কিত উদ্ভাবক, তারা কেউ কেউ বলেছেন এটা ঠিক সৃজনশীল না, এটা কি কাঠামোগত কি, এটা তারা নাম দিয়েছেন, কিন্তু সৃজনশীল বলে বলা হচ্ছে। এখন সৃজনশীল পদ্ধতির মধ্যে সৃজনশীলতা যদি না থাকে এবং কতটুকু সৃজনশীলতা, কোন পর্যায়ে কতটুকু সৃজনশীলতা দরকার, আর কোথায় মুখস্থের দরকার আছে, সেটা তো আসলে পরিস্পষ্ট হওয়া দরকার। এবং যদি শিক্ষকের তাদেরকে যারা প্রশিক্ষণ দিচ্ছে, তাদের যদি এইটা পরিষ্কার ধারণা না থাকে, তাহলে পরীক্ষা নিরীক্ষার পরে হয়তো একদিন কিছুদিন পরে আমরা আবিষ্কার করব যে না, এটা ঠিক ওইভাবে আমাদের ঠিক হয়নি। তো শিক্ষা নিয়ে আমাদের এই যে ক্রমাগত পরীক্ষা নিরীক্ষা চলছে, শিক্ষা বা পাঠদান পদ্ধতি নিয়ে আমরা যতটা সৃজনশীল, আমাদের সমাজকে সৃজনশীল করার ক্ষেত্রে আমরা ততটা সৃজনশীল কিনা, বা সমাজ আসলে এই পরীক্ষা পদ্ধতি এবং পাঠ পদ্ধতিতে কি সমাজকে সৃজনশীল করার অনুকূলে কিনা। আমার তো মনে হয় না যে কেউ এটা অনুকূল বলবে। এই মুহূর্তে আমাদের বিভিন্ন ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা খুব আলোচিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। আপনি হয়তো লক্ষ্য করেছেন, আমাদের শিক্ষা সচিব বলেছেন যে ট্যাব তুলে দেওয়া হবে শিক্ষার্থীদের হাতে, তার বিছানায় শুয়ে পড়াশোনা করতে পারবে। তো তার মানে কি, ট্যাবটা হলো মানে বইয়ের প্রয়োজনটা কমে আসবে। পৃথিবীর কোনো দেশে কি এখন পর্যন্ত শিক্ষার ক্ষেত্রে, যেটা প্রাতিষ্ঠানিক শিক্ষার ক্ষেত্রে বইয়ের প্রয়োজনটা কমে এসছে এভাবে? মাল্টিমিডিয়ার ব্যবহার ভালো, এটা সহায়ক, প্রযুক্তি বান্ধব হওয়া এক জিনিস, আর জ্ঞান বৈরী হওয়া অন্য জিনিস। কিন্তু এইগুলো তো আসলে জ্ঞান বৈরী বক্তব্য। তো আপনি যেটা বলছেন যে সৃজনশীলতা সাথে চিন্তার ব্যাপার আছে, উদ্ভাবনী শক্তির ব্যাপার আছে। আপনি দেখবেন যে যেটা আমাদের প্রাতিষ্ঠানিক শিক্ষা, পরীক্ষার ফলাফল, ক্লাসে পাঠদান, এর বাইরেও কিন্তু এটা কিন্তু ঘরে বসেও করা যেতে পারে। এর বাইরেও কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান একটা ভূমিকা পালন করে। যে শিক্ষা প্রতিষ্ঠানে আগে ছিল, এখন কমে এসছে, ম্যাগাজিন বের হয়, বিতর্ক প্রতিযোগিতা হয়, রবীন্দ্র এখনো চাঁদা না হয়, সাংস্কৃতিক সপ্তাহ পালিত হয়, রবীন্দ্র নজরুল জয়ন্তী হয়। এই বিষয়গুলো কিন্তু এখন আস্তে আস্তে নেই হয়ে যাচ্ছে। নেই হওয়ার পক্ষে অনেকগুলো যুক্তি আছে, এগুলো করা যায় না অনেক শিক্ষা প্রতিষ্ঠানে, কারণ করতে গেলে সেখানে চাঁদাবাজি ব্যাপারটা আসে, ওখানে ভাগবাটোয়ার ব্যাপার আসে। দেখবেন যে অনেক, আমি দেখেছি শিক্ষকতা করতে গিয়ে মেয়েদের কলেজগুলোতে যাওয়া বা হয়, ছেলেদের কলেজ যেখানে সহশিক্ষা আছে বা ছেলেদের কলেজ, সেখানে হয় না। এটা কর্তৃপক্ষ এইভাবে বলে যে না, করতে গেলে ঝামেলা হয়, তাই তারা করে না, কিন্তু চাঁদাটা নেওয়া হচ্ছে। তো এগুলো সব মিলেই তো একটা মেধার বিকাশ হয়, সৃজনশীলতার বিকাশ হয় শিক্ষার্থীর মধ্যে। তো সেই বিষয়টি তো আস্তে আস্তে নেই হয়ে যাচ্ছে। তো সেইখানে এখন এটা হলো মানসিক সৌন্দর্য বৃদ্ধির, সেখানে আমাদের শিক্ষা উচিত বলেছেন, আমি জানি না কিভাবে এটা পত্রিকায় এসছে, এইভাবেই তিনি বলেছেন কেন তাও আমি জানি না, যে তিনি বলেছেন যে এখন স্কুলে বিউটি পার্লার খোলা হবে, এটা হলো শিক্ষার্থীদের সৌন্দর্য চর্চার সহায়ক হবে। কারণ সৌন্দর্য কি শারীরিক সৌন্দর্য গুরুত্ব দেবো আমরা, নাকি মানসিক সৌন্দর্যকে? না, কিন্তু সুন্দর হয়ে তারা কোথায় যাবে? তারা কি টেলিভিশন গুলোতে খবর পড়তে আসবে কিনা? এটা প্রয়োজনটা তো আমি হঠাৎ করে কথাটা কেন আসলো আমি জানি না, এবং এই যে সৃজনশীলতার কারণে কিনা জানি না। আপনি জানেন যে এবার শিক্ষা, আমাদের যে বাজেটে শিক্ষার বরাদ্দ কমে গেছে। গতবারও এটা বোধহয় ছিল 11.7 বা এরকম কিছু একটা ছিল, এরকমই ছিল।
এবার সে 10। এই যে সৃজনশীল পদ্ধতির ফলে এখন আমাদের শিক্ষা এমন এক জায়গায় চলে গেছে যেখানে আস্তে আস্তে আমাদের বাজেট কমিয়ে আনলেও চলবে এবং আগামীতে হয়তো এটা আরো কমবে। হ্যাঁ, মানে যে এরকম ভাবতে পারে যে এখন আর বরাদ্দ দেওয়া দরকার, কারণ মানে বাণিজ্যিক ভাবে তো টাকা আসছে, বা বিছানায় বসে এসে যখন ট্যাব দিয়ে পড়াশোনা করবে তারা তো। আমি আরেকটা বিষয় যেতে চাই, আপনি যে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোর কথা বললেন, সেটা আমরাও যখন এই খুব স্কুলগুলোতে ছিলাম তখনও কিন্তু এই ধরনের অনুষ্ঠানগুলো হতো, চাঁদা নিতে অনুষ্ঠানগুলো হতো। বার্ষিকীতে আমরা লিখেছি, বা বার্ষিকী তো অনেকের এই জীবনের প্রথম মানে লেখার জায়গা, অনেক জায়গা, হ্যাঁ, সেখান থেকে হয়তো সূত্রপাত। সেই জায়গা থেকে আমরা দেখছি যে এখন ওই ধরনের অনুষ্ঠানের চেয়ে এখন নতুন ভাবে যোগ হয়েছে। আগেটা ইংরেজি মাধ্যমে স্যার শুরু হয়েছিল, এখন আমরা দেখছি যে বাংলা মাধ্যমে শুরু হয়েছে ক্লাস পার্টি, এবং এটা মোটামুটি ভাবে বাধ্যই করা হয় যে মানে একটা সামান্য যে কোনো একটা পরীক্ষা পরে আজকে ক্লাস পার্টি হবে। আমরা কোন দিকে যাচ্ছি? অভিভাবকদের যেতে হয় সেখানে, তাদেরকে কিছু বাসার থেকে কিছু নিয়ে যেতে হয়, খরচ বাড়ছে, এবং কি তাদেরকে মাঝে মাঝে শিক্ষা সফরে নেওয়া হয়, সেটা ব্যয়বহুল, সামর্থ্যের বাইরে যে অভিভাবকদের শিক্ষা সফর আগেও ছিল, ছিল, কিন্তু শিক্ষা সফরের ক্ষেত্রে হয়তো প্রতিষ্ঠানের যে আর্থিক ইনভলভমেন্টটা ছিল সেটা কমে আসছে। বাণিজ্যিক ব্যাপারটা, যেমন আপনি যে বলছেন সাংস্কৃতিক অনুষ্ঠান, সেখানে উপস্থিত বক্তৃতা, নির্ধারিত বক্তৃতা, বিতর্ক, সঙ্গীত, তারপরে হাস্য কৌতুক, অনেক কিছু সেগুলো ছিল। এগুলো কিন্তু মানুষের তার সৃজনশীলতার নানা দিকটাকে এখান থেকে বোঝা যেত যে এই ছেলেটি বা এই মেয়েটির মধ্যে কোন দিকটা তার ছোট নাটিকা সম্ভাবনা আছে। আচ্ছা, লাইব্রেরি পিরিয়ড থাকতো, সব স্কুলে ছিল কিনা জানি না, কিন্তু অনেক স্কুলে ছিল যে লাইব্রেরি থেকে তার বই নিতে ইস্যু করতে হতো, পড়তে হতো। সবাই হয়তো পড়তো না, কেউ কেউ পড়তো, এবং কারো কারোর মধ্যে ওইভাবেই তার কিন্তু বই পড়ার নেশাটা তৈরি হতো। আজকে তাকে ছাত্রছাত্রী বলছে আমি বই পড়বো কখন, তো বই পড়ার সময় নেই আজকে। না, আমরা তো স্যার যে মানে আপনি নিশ্চয়ই দেখেছেন আপনার ছাত্রদেরকে, আমরা ওই যে স্কুলে খাতার নিচে বা অন্য বইয়ের নিচে আপনার বাইরের বই নিয়ে পড়তাম না। আমি আমার ছাত্রদের দেখিনি, কেন এখন তারা পড়ে না। এখন তাকে ভ্যাকেশনের সময় বলে দেওয়া হয় যে ভ্যাকেশনে তোমরা কিছু অন্য বই পড়বে, সে ওর ভ্যাকেশনের পরে তার পরীক্ষা। আগে কি হতো? আগে হতো পরীক্ষার পরে ভ্যাকেশন থাকে, এখন ভ্যাকেশনের পরে পরীক্ষা থাকে। কাজে ওই ভ্যাকেশনটা তাকে পরীক্ষার প্রস্তুতিতে, এবং সে পরীক্ষা যখন দিচ্ছে, একটা পাবলিক পরীক্ষা যখন শেষ করছে, করে তার প্র্যাকটিক্যালের ডেট শুরু হওয়ার আগেই সে কিন্তু কোচিং এ ভর্তি হচ্ছে। গ্রীষ্মকালীন ছুটির পর পরীক্ষা শেষ করে গ্রীষ্মকালীন ছুটি হচ্ছে না। তো এই বিষয়গুলো যদি আমরা চিন্তা, এগুলো কিন্তু আমাদের চিন্তার মধ্যে নাই। এবং যে সংস্কৃতির কথাটি আবার নিয়ে আসি স্যার, সেটা হচ্ছে যে এই যে ক্লাস পার্টি আমি যুক্ত করলাম, এই ক্লাস পার্টির মধ্যে কি হচ্ছে? আমি তাকে একটা পার্টি কালচারের দিকে নিয়ে যাব, পার্টি সংস্কৃতির দিকে নিয়ে যাচ্ছি। এটা তো আপনার আমাদের স্কুল সংস্কৃতিতে ছিল না। সেটা আমাদের ছিল না, আমাদের জাতীয় সংস্কৃতির মধ্যে, জাতীয় সংস্কৃতির মধ্যে এটা নাই। কিন্তু এটা তো এখন করা হচ্ছে, এখন আমরা দেখছি, অন্যদের দেখে করছি। আপনি চিন্তা করেন আমাদের কি বলে স্কুলগুলোর নাম কি, অক্সফোর্ড, কেমব্রিজ, এবং দেখবেন গলির মধ্যে স্কুল, তার সঙ্গে নামের ইন্টারন্যাশনাল শব্দ আছে, আন্তর্জাতিক। এটা কি জন্য? এটা হীনমন্যতা থেকে তৈরি হচ্ছে এটা। এবং এই জিনিসগুলো আমাদের মধ্যে ব্যাপকভাবে এই জিনিসগুলো। আমি স্যার যে এই আপনি যেদিকে গেলেন সেদিকে একটু যাবো, যে বাণিজ্যিকীকরণ এবং এই যে হীনমন্যতা, সেই জায়গা থেকে যে আমাদের এখানকার স্কুলের নাম তো কেমব্রিজ, অক্সফোর্ড বা এরকম, আমরা ওগুলোর একটা ইতিহাস আছে, ওগুলোর নাম একটা অনেক। যেমন আমি একটা উদাহরণ দিই, প্রেসিডেন্সি কলেজ, হিন্দু কলেজের নাম পরিবর্তন করে প্রেসিডেন্সি কলেজ করা হলো কখন? যখন এটাকে সবার জন্য, সব ধর্মবর্ণের মানুষের জন্য উন্মুক্ত করা হলো, এবং এটা নামকরণ করা হয়েছে বেঙ্গল প্রেসিডেন্সি বিভাগের নাম অনুসারে। কিন্তু আমি যদি এই নামে একটা কলেজ করি বা একটা বিশ্ববিদ্যালয় করি, স্কুল করি, আমার তো কোনো যুক্তি নাই। আমি এখানে কেমব্রিজ নামে করছি, অক্সফোর্ড নামে করছি, এবং সেই সঙ্গে সঙ্গে আমার স্কুলের সমস্ত পদ্ধতির মধ্যে জিনিস চলে আসছে। প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো এই ক্ষেত্রে আমাদের একটা আদর্শ হয়ে গেছে সবার কাছে। স্কুল থেকে সেটা চিন্তা করে যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো চিন্তা করে। তো সেখানে আপনি একটা ছেলে মেয়ে যে আমাদের ইন্টারমিডিয়েট পর্যন্ত বাংলা মাধ্যমে পড়ে যাচ্ছে, সে যখন প্রাইভেট ইউনিভার্সিটি ক্লাসে যাচ্ছে, সে কিন্তু ইংলিশে তাকে সব শুনতে হচ্ছে। কিন্তু পাঠদান পদ্ধতি না, সেখানে মোটামুটি প্রায় নিষিদ্ধই, সেই সংস্কৃতিটাই ভিন্ন সংস্কৃতি। এবং সে তারা মতো কোন কোন বিশ্ববিদ্যালয় হয়তো বিজ্ঞাপন দিয়ে বলছে যে তাদের এখানে যারা শিক্ষক তারা সবাই হলো আমেরিকা, ব্রিটেন, সব জায়গা থেকে ডিগ্রি প্রাপ্ত, এর বাইরে তার কোনো শিক্ষক তাদের এখানে নেই। হ্যাঁ, এটা তো সরকারের নীতির দিক থেকেও এটা তাদেরকে প্রশ্ন করা উচিত। যাই হোক, তার মানে আমরা স্বীকার করে নিচ্ছি যে বাংলাদেশের যে শিক্ষা পদ্ধতি বা এই দেশগুলোর বাইরে যে শিক্ষা পদ্ধতি, সেই শিক্ষা পদ্ধতি যথেষ্ট মানসম্পন্ন না। এবং
প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো করার পক্ষে যখন করা হচ্ছে, যুক্তিটা ছিল এই যে আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো যত ছেলে মেয়ে আমাদের বিশ্ববিদ্যালয়ে পড়ার উপযোগী তাদের সবার জায়গা দিতে পারছে না, এক। আর দুই হলো অভিভাবকদের একটা যে চিন্তা সেটা হলো যে সেখানে সেশন জট হয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়তে সেশন জট হবে না, কারণ ছাত্র আন্দোলন, ছাত্র রাজনীতি নাই, সংসদ নাই। আচ্ছা, কিন্তু তার বদলে যেটা সেখানে হচ্ছে, সেখানে তারা একটা মোটামুটি একটা দেশের ভেতরে একটা উপনিবেশ কায়েম করছে শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে, এবং বাংলা ভাষা ও সংস্কৃতির সঙ্গে এই দেশটা কিন্তু বাংলাদেশ, এবং আমাদের মাতৃভাষা বললে ঠিক হবে না, এটা বাংলা হলো আমাদের রাষ্ট্রভাষা, সরকারি ভাষা। এটা শুধু সরকারি অফিসে নথি লেখার জন্য না, আমাদের শিক্ষার মাধ্যমও হওয়া উচিত বাংলা। হ্যাঁ, ইংরেজি আমরা পড়বো, যেখানে যেখানে দরকার ইংরেজি সাহায্য আমরা নেব, ইংরেজিতে হয়তো কোনো কোনো পাঠ দেওয়া হবে, কিন্তু ইংরেজি ভাষা, বাংলা ভাষা একেবারে ক্যাম্পাসে নিষিদ্ধ। এই ব্যাপারটা এখন এরকম, কোনো কোনো বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেই কিন্তু বাংলা ভাষা নিষিদ্ধ একেবারে। আচ্ছা, এবং তার দেখা দেখি পাবলিক বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি যেগুলো পাবলিক মানে সরকারি বিশ্ববিদ্যালয়, সেখানেও যেখানে আগে পাঠদানের চেষ্টা হতো বাংলা ভাষাতে, সেখানে কিন্তু এখন ইংরেজি ভুলভাল ইংরেজিতে হলেও তার ইংরেজিতে পাঠদান করা হচ্ছে, উৎসাহিত করা হচ্ছে ইংরেজিতে মানে গ্রহণ করতে। আমি ইংরেজি ভাষার বিরুদ্ধে কথা বলছি না, আমি বলছি ঠিক আছে, যদি এমন হয় যে সে ইংরেজি ভাষাতেই পরীক্ষার উত্তর লিখবে, কারণ তার তো লক্ষ্য হলো যেখান থেকে সে পাস টাস করে দক্ষ এসে বাইরে পড়তে যাবে, সবাই হয়তো পারবে না, কিন্তু সে তো সেই যে পাঠদান শিক্ষক করছেন তাকে ধারণ করার মতো তার তো অবস্থাটা নাই, সে তো পড়ে এসছে বাংলাতে, সে তো ইংরেজি বুঝতেও পারে না। সে তার জন্য বাংলার সহায়ক পুস্তক, বাংলায় বিষয়টা বোঝানোর জন্য তাকে তো বাংলা ভাষা মাতৃভাষা হিসাবেই বাংলা বলা দরকার। কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আজকে বাংলা ভাষা ও সংস্কৃতির সম্পর্ক হলো এই যে তারা হয়তো কোথাও কোথাও মানে 21শে ফেব্রুয়ারি ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে পালন করছে, আর বেঙ্গলি নিউ ইয়ার ডে পালন করে। এছাড়া বাংলা ভাষা ও সংস্কৃতির সঙ্গে তাদের কোনো সম্পর্ক নাই, বাংলা কনসার্ট হয়তো দিয়ে একটা হয়, এছাড়া কোনো সম্পর্ক নাই। এবং ওই প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর আদলেই কিন্তু আপনার কেজি স্কুল পর্যন্ত চালু হয়েছে এভাবেই। তো আমি এখানে একদিন বলে গেছিলাম যে ছড়া বলতে পারে না বাচ্চা, তাকে যে তখন মা বলে দিচ্ছে তুমি কারণ তুমি পারো না, বেঙ্গলি রাইমস পারো না, তখন সে রাইমস বলতে পারে, বেঙ্গলি রাইমস সে বলতে পারে, ছড়া কি সে শোনেনি কখনো। তো এই যে অবস্থাটা, এই অবস্থা থেকে আমরা কোথায় যাই? বাংলা ছড়া যদি কোনো এইরকম যে কোন শিশু বলা শুরু করে তো অনেকে বিব্রত হয়, ইংরেজি না বলে বাংলাটা। সে তো আছেই, তবে সে যে ছড়া এটা সে জানেও না আসলে। হ্যাঁ, সে 59 কি জানে না, 59 তাকে বললে সে বুঝে যে ও আচ্ছা আচ্ছা 59। হ্যাঁ, এটা শুধু ইংরেজি না, এখন আপনি দেখুন বাচ্চারা হিন্দিও বোধহয় বাংলার চেয়ে ভালো শিখছে, হিন্দি টেলিভিশনে কল্যাণে অন্যান্য কল্যাণে তা শিখছে। এখন এইটা নিয়ে এগুলো তো আসলে শিক্ষার চিন্তার সঙ্গে এই বিষয়গুলো করা দরকার, কিন্তু এগুলো কোনো ফোরামে খুব একটা আলোচনা হয় বলে মনে হয় করা দরকার আমরা বলছি। কিন্তু এই যে এখন এই যে আমরা, আপনি লিখছেন, অনেকে লিখছেন, আমরা আলোচনা করছি, পড়ে বা শুনে কেউ না, কিন্তু যারা নীতি নির্ধারক তুলছে কিনা, না, যারা নীতি নির্ধারক তারা তো এটা নিয়ে মাথা ঘামাচ্ছেন না। আগে তার সেমিনারে বলতেন যে শিক্ষার মাধ্যম মাতৃভাষা উচিত, মাতৃভাষা মাতৃদুগ্ধ সম, রবীন্দ্রনাথের কথা কোট করতেন, কিন্তু এখন সেটা তারা আর বলেন না। এবং যখন তারা বলতেন তখনও তারা তার ছেলে নাতিদের জন্য কিন্তু সিলেক্ট করতেন ইংরেজি মাধ্যম, কারণ আপনি নিশ্চয়ই জানেন যে আমাদের দেশের যারা নীতি নির্ধারক তাদের এক বিরাট অংশের ছেলেমেয়েরা এখন আর দেশে পড়াশোনা করছে। সেই জায়গা থেকে আমি একটু বলতে চাই, এটা মানে এটা হলো যে যাদেরকে আমরা দেখি যে বড় গণজমায়েতে, সেমিনারে বা এই যে টক শো কিংবা অন্যান্য ভাবে যে গণমাধ্যমে লেখালেখি করেন, তাদের দেখা যাচ্ছে যে তারা বাংলা মাধ্যম নিয়ে বা বাংলা শিক্ষা নিয়ে বা ভাষার মাসে বলেন আর বইয়ের মাসে বলেন, যখনই হোক তারা বা শিক্ষা নিয়ে যখন কথা বলেন, দেখা যাচ্ছে তারা তাদের ছেলে মেয়েদেরকে বা তাদের পরিবারের কাউকে কিন্তু বাংলা মাধ্যমে পড়াচ্ছেন না। এটা অনেক আগে থেকে, এখন নাকি অনেক আগে থেকে হচ্ছে, এখন এটা বেশ গ্রহণযোগ্যতা পেয়ে গেছে। হ্যাঁ, যে বলার সময় এক কথা বলবো, কারণ আমাদের অনেকে তো এখন মোটামুটি আমরা মানে আমার একটা দৃশ্যের কথা মনে পড়ে স্যার, আমি যদি একটু আপনাকে জানাই যে 2007-08 সময় যখন যে তত্ত্বাবধায়ক সরকার ছিল, তখন একবার রাতে ইংরেজি মাধ্যমে একটি পরীক্ষা হচ্ছিল। তখন যখন টেলিভিশন ক্যামেরাগুলো গিয়েছে, তখন ওখানে যে দেখা গেছে যে ছেলে মেয়ে বা নাতি নাতনিদেরকে নিয়ে এই নীতি নির্ধারকরা গিয়েছেন। তারা টিভি ক্যামেরা দেখে ওই যে মানে আসামিরা যেভাবে মানে কেউ গ্রেফতার হলে, মানে আলোচিত কেউ গ্রেফতার হলে যখন পুলিশের হেফাজতে যান বা কারাগারে যান, ওইভাবে মুখ ঢেকে রেখেছিলেন।
না, আমাদের অনেকেই তো নীতি নির্ধারক অনেকে এখন সেকেন্ড হোমল্যান্ড তো কানাডা এবং মালয়েশিয়া। সেই জায়গা থেকে এই নীতি নির্ধারক নিয়ে আমরা তাহলে সেখানে শিক্ষা বাজেট কমে যাচ্ছে, সেখানে শিক্ষা খাতে বাজেট কমে যাচ্ছে, এটা তো একটা বিরাট ব্যাপার। এই নীতি নির্ধারক নিয়ে সমাজ কোথায় যাবে? তারা কি নির্ধারণ করে নিয়ে তারা কোথায় যেতে চায়? কারণ আমরা কোথায় যাব? আমরা তো তাদেরকে নীতি নির্ধারক মেনে বসে আছি, জাতি সমাজ রাষ্ট্র। আমি ওখানে ঢুকতে চাই, আপনি ওখানে ঢুকতে চান আসলে। যতক্ষণ ঢুকতে না পারছি ততক্ষণ বলছি, যখন ঢুকে যাব তখন আর বলবো, তখন আর বলবো না। হ্যাঁ, কারণ আমাদের দেশে একটা বিরাট শ্রেণী এখন একটা শ্রেণী তৈরি হয়েছে যারা এখন বিদেশীয়দের চেয়ে আরামে থাকে। তারা ওখানে যখন শীতকাল তখন তারা বাংলাদেশে চলে আসবে, আবার যখন এখানে যখন মানে আবহাওয়াটা অনুকূল না তখন তো ওইখানে চলে যাবে, নাতিশীতোষ্ণ অবস্থা থাকছে। এবং এর চেয়ে ভালো অবস্থা তার হতে পারে। এই যে নাতিশীতোষ্ণের কথা বলতে চাচ্ছি যে আমাদের বুদ্ধিবৃত্তিক শ্রেণীর এই যে নাতিশীতোষ্ণ মানে আবহাওয়া পছন্দ, সেটাও তো আমাদের এই যে সংস্কৃতিকে টিকিয়ে রাখা, সংস্কৃতিকে এগিয়ে নেওয়া, ধারণ করা, এই জায়গার জন্য একটা বৈরী আচরণ, তাই না? সবসময় তারা সহায়ক তো নাই। এখন এখানে আমরা একটা বড় একটা সমঝোতামূলক একটা ব্যবস্থা করে নিয়েছি। যেমন সরকার 100 কোটি টাকা বরাদ্দ করেছে সংস্কৃতির উন্নয়নের জন্য, সেবার জন্য। শিল্পকলা একাডেমিতে কয়েকটা অডিটোরিয়ামে প্রতিদিনই কোনো না কোনো অনুষ্ঠান হচ্ছে, না পরীক্ষামূলক নাটক হচ্ছে, নৃত্য উৎসব হচ্ছে, অনেক সব অন্যান্য চিত্র প্রদর্শনী হচ্ছে, সব জায়গাতে হচ্ছে এগুলো। হ্যাঁ, হয়তো একটা শ্রেণী সেখানে যাচ্ছেও তাদের ছেলে, কিন্তু ওই ভিড়টা আপনি এর পাশাপাশি যখন একটা কনসার্ট হচ্ছে সেখানে দেখবেন তাদের ছেলে মেয়ে নাতি নাতিদের অনেক হাজার হাজার যাচ্ছে। মেয়ে না হচ্ছে এইটাও হবে, এটা পাশাপাশি এটাও হবে। এখন কোনটা আমার সংস্কৃতি? আপনি আজকে আমাদের বাংলাদেশের যে টেলিভিশন চ্যানেলগুলো আছে, আমি মাঝে মাঝে দেখি, আমাদের কিন্তু অনেক ভালো ভালো সিরিয়াল হয়, ভালো ভালো নাটকও হয়, কিন্তু ব্যাপক সংখ্যক আজকে আমাদের ঘরের যারা মহিলারা, আমি মহিলার কথা বলছি কারণ তারা বাসায় অনেকে থাকেন বলে আমি বলছি, পুরুষটাও, যে তারা হিন্দি সিরিয়াল দেখেন, জি বাংলা দেখেন। হ্যাঁ, তারা কিন্তু নানা যুক্তি তারা দেন, যে ওদের এখানে বিজ্ঞাপন কম থাকে, কেউ ওই যুক্তি অন্য যুক্তি দিতে পারেন না, যে কেন দেখেন, আমি ভালো হয় না, এখানে আমাদের এত বিজ্ঞাপন থাকে যে ধৈর্য নিয়ে দেখা যায়, তাই তারা ওগুলো দেখে, আমি দেখতে তারা আসক্ত হয়ে যাচ্ছে। এবং যারা বলছে তারাও কিন্তু আবার লুকিয়ে দেখছে তারা কিন্তু। হ্যাঁ, তো এটা তো বাস্তবতা। আমি যখন ভারতীয় প্রধানমন্ত্রী মোদী এসে হিন্দিতে বক্তৃতা দেন, এসে বক্তৃতা শুনে আমি উল্লসিত হচ্ছি, প্রশংসা করছি, অমুক করছি, কিন্তু এটা খেয়াল করছি না তিনি কিন্তু হিন্দিতে বক্তৃতা দিয়েছেন। তিনি লিখিত একটা ইংরেজি বক্তৃতা দিতে পারতেন। বাজপেয়ী তিনি ইংরেজি ভাষায় তিনি পড়ালেখা করেছেন, ইংরেজি সাহিত্যে পড়াশোনা করেছেন, তিনি জাতিসংঘেও তিনি হিন্দি ভাষায় বক্তৃতা দিয়েছেন, আমাদের বঙ্গবন্ধু দিয়েছেন বা প্রধানমন্ত্রীও দিয়েছেন হয়তো, আমরা ওটা বলি, কিন্তু বাকি ওই একটা সময়ে ওটা রেকর্ড থাকছে দিয়েছেন, কিন্তু তার বাকি সময় আমি কিন্তু ইংরেজি দিচ্ছি, দিয়ে আমি মনে করছি যে আমি যদি ইংরেজি না বলি তাহলে তো আমাকে মনে করা হবে আমি ইংরেজি জানি না, আমি পিছিয়ে পড়ছি। হ্যাঁ, এবং যে বিশ্বায়ন, গোলকায়ন, এই কথাগুলোকে আমরা যেভাবে ব্যবহার করছি। আমার একটা জানার বিষয় আছে, আপনি অনেকের সঙ্গে কথা বলেছেন, আপনার সবকিছু আমরা ইংরেজিটাও বলতে পারি, আমরা কোনটাই পারছি না, ভুল বলছি, কোনটাই পারছি না, ইংরেজি বাংলা কোনটাই পারছি না, বাংলা তো পারি না, বাংলাও পারি না, ইংরেজিটাও পারছি না। এক সময় আমি ছোটবেলায় শুনেছি যে বাবারা, মানে এটা আমার ক্ষেত্রে ঘটেনি, কিন্তু বাবারা বলতো, মানে এটা অবিভক্ত ভারতে বা ভারত স্বাধীন হওয়ার পরে যে ছেলে মেয়েদের বলা হতো যে স্টেটসম্যান পত্রিকার সম্পাদকীয় পড়তে। ওই বাচ্চার পক্ষে বা ছোট একজন তরুণের পক্ষে স্টেটসম্যান সম্পাদকীয় পড়ে কিছু বোঝার অবস্থা ততটা ছিল না, কিন্তু তার ধারণা ছিল স্টেটসম্যান পত্রিকার নীতি যাই হোক তা সবসময় একটু কায়েমি সার্থক একটা পত্রিকা ছিল, কিন্তু এটা আমি বলছি অবিভক্ত ভারতে কি তার ভাষাটা শিখতে পারবে। আমার মনে আছে পাকিস্তানি আমলের সেই দিকের কথা আমি জানি, বা বাংলাদেশ আমলে প্রথম দিকে কথা বলি, অন্তত 3টা পত্রিকা 4টা পত্রিকার কথা বলা যেত যারা হয়তো কেউ সাধু ভাষায় সম্পাদকীয় লেখেন, কেউ তার কিন্তু এইসব পত্রিকায় ভুল বানান, ভুল বাক্য লেখা হবে এটা ভাবা যেত না। কিন্তু এখন একটি পত্রিকার নাম বলতে পারবে না যারা যে অশুদ্ধ, মানে ইংরেজি শেখার জন্য বলা হচ্ছে অবজারভারটা পড়ে ইংরেজি শিখতে পারবে। এখন কিন্তু একটা পত্রিকা আপনি বলতে পারবেন না যেখানে ভুল বাক্য, ভুল লেখা হচ্ছে না, এবং লেখা হচ্ছে নির্ভীকভাবে দিনের পর দিন লিখে যাওয়া হচ্ছে। এটা আমাদের দেশে কিন্তু সাধারণ মানুষ কিন্তু পত্রিকা, টেলিভিশনে এগুলো খুব গুরুত্ব দেয়। আমি ক্লাসে দেখেছি যে কোনো কথা বলছি, ছাত্রের উপর বলছে, স্যার টেলিভিশনে তো এই বানানটা এইভাবে লিখেছে, টেলিভিশনে তো কালকে এটা বললো। আমি ভুল বললেও কিন্তু সে শিক্ষকের প্রতিবাদ করছে না হয়তো ভাবে, কিন্তু তার মধ্যে একটা
দ্বন্দ্ব তৈরি হচ্ছে টেলিভিশন। সেটা তো ঠিক, দূরশিক্ষণের জায়গা থেকে, এবং আমরা তো বিজ্ঞাপন থেকে শিখেছি, আমরা বিটিভির খবর থেকে শিখেছি। এখন আমাদের দেখবেন যে টেলিভিশনের টেলর থেকে সব জায়গাতে ভুল বায়ানের ছড়াছড়ি, এবং এটা অনেকে বলে না আমাদের তো শুধু হয় না, সবার হয়। ওই কলকাতার টেলিভিশন আমি দেখেছি যে হয়, তাদেরও হয়, খুব সামান্য বায়ান তারা ভুল করে। তখন অন্যরা ভুল করে বলে তো আমরা সেটা উদাহরণ দিয়ে উল্লসিত হবে, আমাদেরকে যৌক্তিকতা দিতে পারি না। এবং আমরা বলছি যে আমরা সেই জাতি যারা ভাষার জন্য লড়াই করেছি, যারা ভাষা সংগ্রামের মধ্যে দিয়ে আমরা স্বাধীনতার দ্বার প্রান্তে উপনীত হয়েছে, আমাদের তো দায়িত্ব আছে। সেটা হচ্ছে না, কোনো কিছু আমরা ঠিক মতো শিখছি না, জানছি না, কিন্তু চাচ্ছি না, আমাদের পদ্ধতিটা শেখানোর মতো না, সেজন্য হচ্ছে না। ভিত্তিটা যদি কাঁচা থাকে তাহলে তো, আর ফাঁকি যদি আমার প্রবণতা হয়, তো বারবার শিক্ষার ক্ষেত্রে আমি নিয়ে কথা শুরু করেছিলাম, সেখানে আবার আসি। শিক্ষার জন্য কি দরকার? আসলে দরকার দুটো, ভালো শিক্ষক এবং ভালো পাঠ্যপুস্তক, মানে যোগ্য শিক্ষক এবং ভালো পাঠ্যপুস্তক। এই দুটো ক্ষেত্রেই তো আমাদের শিক্ষা অবস্থা অত্যন্ত শোচনীয়। এর চেয়ে প্রাথমিক পর্যায়ে যে মানে বই এখন ছাপা হয়, যে ছাপা, আপনি ছাপার যদি এটা দেখেন, মানটা দেখেন, ভাষার কথা বাদ দিলাম, তার রচনার কথা বাদ দিলাম, ছাপার মান, এখন আমাদের ছাপার মান, প্রকাশনা মান কত উন্নত হয়েছে, কত সুন্দর সুন্দর বই। কিন্তু পাঠ্যপুস্তকগুলো এখানে সরকার ভর্তুকি দেয়, এটা এত এত নিম্নমানের কেন হবে? এটা কেউ বলবে না যে নিম্নমানের না। শিক্ষক, আপনি জানেন শিক্ষক নিয়োগ এখন কিভাবে হয়, বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত শিক্ষক নিয়োগ কিভাবে হয়। সেখানে দলীয়করণ আছে, সেখানে সিন্ডিকেটের একটা ব্যাপার আছে, শিক্ষক নিয়োগ করছে, ছাত্র নেতা ঠিক করছে কাকে শিক্ষক নেওয়া যাবে এবং কাকে নেওয়া যাবে না, কোনো শোনা যাচ্ছে ডিন হবে কি হবে না। তো সেইখানে এই দুটো যদি আপনি বাদ দেন, আর বাকি সভা সেমিনার করে, ট্যাব হাতে তুলে দিয়ে, মাল্টিমিডিয়া দিয়ে শিক্ষা মান উন্নয়ন করা যাবে না। আজকে ঠিক আছে, আজকে প্রযুক্তির ব্যাপার ঠিক আছে, কিন্তু প্রযুক্তির ব্যবহার তো অন্য দেশগুলো থেকে আমরা শিখছি। সেখানে কি আজকে বইয়ের প্রয়োজন ফুরিয়ে গেছে, বা বই তারা পড়ছে না? বই বাদ দিয়ে কি জ্ঞানের বিকাশ হয়? এবং আমি কেন বিজ্ঞান এবং প্রযুক্তির পার্থক্যটা আমি কেন করতে পারবো না? বিজ্ঞান আর প্রযুক্তি এক জিনিস না, তার মধ্যে তফাৎ একটু আছে। এবং বিজ্ঞান তো কোনোভাবে এক না। এবং তারপরে আজকে সব কথা এখানে বলা যাবে না। যেমন আজকে সবাই, আপনি প্রায় আমি কথাটা বলি, কদিন আগে লিখেছি এক জায়গায়, যে একটা পরিবারের 4টা ছেলে মেয়ে, তার 3জন দেখবেন যে আপনার বিবিএ বা এমবিএ পড়ছে। একটা জাতির পুরো একটা প্রজন্ম শুধু ব্যবসা প্রশাসন শিখবে। আমাদের এখানে কেউ আজকে পদার্থবিদ্যা পড়ছে না, পদার্থবিজ্ঞান পড়ছে না, রসায়ন পড়ছে না, অর্থনীতি পড়ছে না, বাংলা ইতিহাস তো কেউ পড়ছেই না। তো এইটা কি করবে? একটা সময় ছিল সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সেখান থেকে আগে মানে পথে ঘাটে কারো দেখা হলে যে আপনার, আমি জানি অনেকে আহত হবেন বললে, কিন্তু আসলে তো কিন্তু বিবিএ আসলে এটা তো আসলে একটা এক ধরনের পেশাগত বিবিএটা যে সে পড়ছে সেটা সঠিক বিবিএ কিনা না, সেটা তো না, সেটা বিবিএ হলো অর্থনীতি একটা ব্যাপার, অর্থনীতি সে পড়ছে না, বিবিএ এমবিএ পড়ছে। তো বিবিএ তে এটা আসলে এক ধরনের কেউ কেউ রসিকতা করে বলে যে এটা হলো ভোকেশনাল একটা শিক্ষা, এবং একজন ইঞ্জিনিয়ারিং পড়ে সে বিবিএ পড়তে পারে, একজন অন্য কিছু রাষ্ট্রবিজ্ঞান পড়ে সে বিবিএ, পুলিশ বা সামরিক বাহিনীতে যারা আছে তারাও বিবিএ পড়ছে, সেটা অন্য হতে পারে। পেশার আলাদা একটা বিশ্ববিদ্যালয় শিক্ষা পর্যায়ে উচ্চ শিক্ষার একটা বিষয় হতে পারে, উচ্চ শিক্ষা বিষয় বিবিএ হতে পারে। এবং তারপরে কিছু পড়ুক, কিন্তু এইভাবে একটা পুরো প্রজন্ম তৈরি হচ্ছে যে বিবিএ জেনারেশন আমি বলি, এইটা তো জাতি, এটাই তো মনে হচ্ছে আমরা জাতি আসলে কোন দিকে। আমরা উচ্চ শিক্ষার জায়গাটা স্যার ঠিক করতে পারিনি, যে গবেষণা কোনো ব্যাপার না এখানে, কারা আসলে উচ্চ শিক্ষিত হবে এবং কারা যে ভোকেশনাল, যে কারিগরি কথা বলেন সেটা হবে। সেই জায়গা থেকেই বলা যায় আবার ওই জায়গা থেকে যাওয়া, যে আমরা কোথায় যাব, আমরা কি শিখবো, এই প্রশ্নটাও আমরা করতে পারছি না, যার উত্তরটা হয়তো বা জানা নাই। সেই জন্য আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখানে সত্যেন সেন, এখানে সত্যেন বোস, এখানে শিক্ষকতা অবস্থাতেই তিনি তার যে তত্ত্ব, বোস আইনস্টাইন যে থিওরি, যেটা সেটা মানে উনি আইনস্টাইনের টিকা টিপ্পনী অনুবাদ সহ সেটা বিখ্যাত একটা হয়েছে। এখানেই কাজী মোতাহার হোসেন থাকাকালে তার পিএইচডি থিসিস, যে হোসাইজ 10 রুল, সেটা বিখ্যাত এই বিশ্ববিদ্যালয়। এখন আপনি গত 20 বছরে বা 30 বছরে বা 10 বছরে আপনি বলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কটা এরকম আন্তর্জাতিক মানে বা জাতীয় মানে সেই জায়গা থেকে আমরা শুরুতে বলছিলাম প্রশ্ন, যে মানুষ মানে আমরা মানে নিজেকে প্রশ্ন করতে ভুলে গেছি যে আমি কোথায় যাচ্ছি, কি শিখছি, সেই জায়গা থেকেই, এবং সেই উত্তরটা হয়তো আমাদের জানা নেই। আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক যারা ছিলেন আজকে সময় সংলাপের সঙ্গে, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সময় সংলাপ। দেখা হবে আগামী দিন। সবাই নিরাপদে থাকুন, সুন্দর থাকুন।